আমরা একটা ব্লেন্ডেড এডুকেশনের কথা চিন্তা করতে পারি। আমি গত সপ্তাহে লন্ডনে আপনার ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন দুটো বোর্ডের সাথে কথা বলে এসেছি এবং নেদারল্যান্ডে একটা তারা কাজ করতে চাচ্ছে আমাদের সাথে, জার্মানি কাজ করতে চাচ্ছে, অস্ট্রেলিয়া কাজ করতে চাচ্ছে। ইনফ্যাক্ট তাদের প্রেজেন্স এখানে ছিল, তারা অনেকেই চলে যায়, তাদেরকে যেহেতু এন্টারটেইন করা হয় নাই। ইনফ্যাক্ট তাদের দুই একটা গ্রুপ তো এখানে আসেই, যারা এখানে কাজ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে। রিসোর্সের কোনো সমস্যা আমি কিন্তু দেখছি না। যেটা হলো যে আমার মিশন এবং ভিশনটা কি, আমি এই বাচ্চাদেরকে যে প্রডিউস করছি 5-7 লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করছি, তাদেরকে আমি কোন রোলটাতে দেখতে চাই দেশের ভিতরে। আমরা কি তাদেরকে এন্টারপ্রেনিউর হিসেবে গড়ে তুলতে চাই? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে কথাটা বলছিলাম প্রফেসর ওয়াহিদুল হকের কথা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে সেখানে প্রথমেই বলা আছে শিক্ষা এবং এমপ্লয়মেন্ট জেনারেশন শিক্ষিত করতে পারলে, সঠিক শিক্ষিত করতে পারলে এমপ্লয়মেন্ট জেনারেশন তারা নিজেরাই করবে। উদাহরণ চায়না, উদাহরণ আপনার ধরেন এই যে সাউথ কোরিয়া, উদাহরণ হলো আপনার সিঙ্গাপুর, উদাহরণ হলো আপনার মালয়েশিয়া, ইভেন থাইল্যান্ড। ইদানিং আপনি দেখেন যে শ্রীলঙ্কার গ্র্যাজুয়েটরা ভালো করছে। ইভেন আপনি যাকে পছন্দ করেন না পাকিস্তান, তাদের গ্র্যাজুয়েটরা কিন্তু ভালো করছে ইন্টারন্যাশনাল কনটেক্সটের ভিতরে। কেন? তারা সায়েন্স টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি সোশ্যাল সায়েন্স পড়বেন, আপনি আর্টস পড়বেন, আপনি লিবারেল আর্টস পড়বেন, দরকার, বিজনেস পড়বেন, দরকার। কিন্তু সব কিছুর সাথে যা রাজেশ ভাই একটু আগে বলছেন, সব কিছুর সাথেই আইসিটি, বিভিন্ন ধরনের আপনার টেকনোলজি অ্যাড করে ইদানিং কোর্সেসগুলো এত ব্ল্যান্ডেড হয়ে গেছে যে এখানে আপনার পিছনে বসে থাকার আর কোনো সুযোগ নেই বা কোনো ধরনের কোনো। এবং আপনার সরকার কাজ করবে। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, দেখেন আজকে ফ্রিল্যান্সিংয়ে সারা বিশ্বে ভারতের অবস্থান হলো তারা প্রায় 70-80 বিলিয়ন ডলার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করে। আমাদের দেশে কোনো ধরনের গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া, পলিসি সাপোর্ট ছাড়া, কোনো ব্যাংকের টাকা না মেরে দিয়ে, একদম কোনো ধরনের কোনো সাপোর্ট নাই, আমরা কিন্তু বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে সেকেন্ড প্লেস। বাংলাদেশ 4-5 বিলিয়ন ডলার ফ্রিল্যান্সিং থেকে আসে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেরা ঘরে বসে বসে ফ্রিল্যান্সিং। তা আমরা যদি আগামী 5-7 বছরের ভিতরে আমরা যদি 5 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে পারি, আমাদের মেয়েরা যদি ফ্রিল্যান্সিংয়ে, হ্যাঁ তার একটা ডিগ্রি দরকার। আমাদের পোস্ট কলোনিয়াল সোসাইটিতে একটা অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন দরকার। এখান থেকে চট করে বের হয়ে আসা যাবে না। হ্যাঁ, বিপ্লব এক রাতে সেখানে করা যাবে না। কিন্তু সেই জায়গাটাতে যদি আমি একটা ব্লেন্ডেড এডুকেশনের কথা চিন্তা করি, যে আমার সরকারি চাকরি কত আমরা সবাই জানি, সরকারি চাকরি ক্যাডার নন ক্যাডারে মিলিয়ে সব মিলিয়ে কত আছে? 8-10 হাজার। প্রাইভেট সেক্টরে কত? প্রাইভেট সেক্টরে 40-50 হাজার। আর বাকি তো সব আপনার আপনার এক ধরনের আপনার এটাকে বেকারই বলা যেতে পারে। এখন যে বেকারের যে সংজ্ঞায় যে কালকে যেটা আসছে যে 65 লক্ষ, 19 কোটি 20 কোটি দেশের লোকে 65 লক্ষ লোক বেকার বাংলাদেশে, আমি সেই স্ট্যাটিস্টিক্স, আমি সেই ফাইন্ডিংসটা আমি সাপোর্ট করি না। পরিমাণ হয়তো আরও অনেক বেশি। আপনি যদি রিয়েল সেন্সে বেকারের কথাটা চিন্তা করেন, মহিলাদেরকে যদি আপনি সেই বেকারের কায়দে, তাহলে এই জায়গাটাতে কেন এই ধরনের পরিবেশ তৈরি হলো? পরিবেশ তৈরি করার পিছনে প্রধান কারণ হলো আমাদের সিলেবাসটা অনেকটাই মান্দাতা আমলের। আমরা আশেপাশে দেশগুলো কি পড়াচ্ছে, কি করছি সেটার দিকে আমাদের কোনো নজর নেই। আর একই সঙ্গে আপনার শুধু সিলেবাস করলে তো হবে না, আপনার শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া, শিক্ষকদেরকে রিসোর্স দেওয়া, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা, এবং শিক্ষকরা অনার্স মাস্টার্স কলেজে পড়াচ্ছেন 5-7 হাজার টাকা বেতন পান, এমপিও পাচ্ছেন না। হ্যাঁ, অনেক শিক্ষকরা আছেন এমপিও পাচ্ছেন না। বিভিন্ন কারণও আছে। 2015 সালের পর থেকে অনেকেই যত্রতত্রভাবে কলেজে পড়ানো শুরু করে দিয়েছেন। এমপিও তো হবেই একদিন, সেটা এখন যা হওয়ার হয়ে গেছে, তাদেরকে তো এমপিও দিতে হবে, তাদেরকে তো আনতে হবে এই একটা স্ট্রাকচারের ভিতরে, কোনো একটা স্ট্রাকচারের ভিতরে তো একটা স্ক্রিনিং করে হলো তো আনতে হবে তাদেরকে, কারণ তারা তো অনার্স মাস্টার্স পড়াচ্ছে কলেজগুলোতে অনেক সময় ধরে। এই জায়গাগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে টোটাল সেক্টরটাতেই আপনার এক ধরনের বড় ধরনের সংস্কার প্রয়োজন। এবং এই বড় ধরনের সংস্কারের ভিতরে আমি যে কথাটা বলতে চাই, এই সংস্কারটা কি সরকার পর্যন্ত পৌঁছাচ্ছে? যে সংস্কারের প্রয়োজন রয়েছে, সরকার পর্যন্ত পৌঁছাচ্ছে। সরকারের শিক্ষা সচিব, বর্তমান শিক্ষা সচিব, ক্যাবিনেট সেক্রেটারি এবং বর্তমান শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা খুব ভালোভাবে অবগত, সচেতন, খুবই সেন্সিটিভ। বারবার বলছেন যে আমরা করছি, আস্তে ধীরে আস্তে আস্তে করছি। এখন 15, 16, 17 বছর, 52 বছরের সমস্ত জঞ্জাল
একসাথে আপনি 1-2 মাস 6 মাসে সমাধান করে ফেলতে পারবেন, এটা তো ভাবার কোনো কারণ নেই। তবে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। আমরা মনে হয় যে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছি।